বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিনে সমাসের ক্লাস করেছিলাম, কর্মধারয় সমাস। আজকে আমরা ক্লাস করবো দ্বন্দ্ব সমাস। মানে দ্বন্দ্ব সমাসটার ক্লাস আগে দেওয়া উচিত ছিল এবং সবাই এই ক্লাসটা নিয়ে একটু ইয়ে করছে। দ্বন্দ্ব ক্লাসটা একটু দিলে ভালো হয়। দ্বন্দ্ব সমাস, আসলে দ্বন্দ্ব সমাস একটু বিষয় আমাদের জানা দরকার। এটা হচ্ছে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, মানে প্রাধান্য পায়। পূর্বপদ প্রাধান্য পায়, পরপদ কিন্তু এখানে প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এটা উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসকে আমরা জানি উভয় পদ প্রধান সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস। এই সমাসের পূর্বপদ পরপদ উভয় পদেরই প্রাধান্য থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে সমাসের পূর্বপদ পরপদ উভয় পদেরই প্রাধান্য থাকে সেই সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। যেরকম আমরা হচ্ছে কি বলে কর্মধারয় সমাসে দেখেছিলাম, সেখানে পরপদকে প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদকে প্রাধান্য দেওয়া হয়। এখন দ্বন্দ্ব সমাস চেনার যে উপায়টা, আমরা কিভাবে চিনব? চেনার উপায় এক, আমরা যখন ব্যাস বাক্য দিয়ে চিনব, আর একটা হচ্ছে সমস্ত পদ দিয়ে। দুইটা দিয়ে চেনা যায়। ব্যাস বাক্যের মধ্যে কি কি থাকলে আমরা চিনব? ও এবং আর, দ্বন্দ্ব, নাম, তার। এই যে এইটা ব্যাস বাক্যের মধ্যে যদি ও এবং আর আমরা দেখি, তাহলে সেটা অবশ্যই দ্বন্দ্ব সমাস। আর সমস্ত পদ দিয়ে চেনার উপায় পূর্বপদ ও পরপদ। পূর্বপদ ও পরপদ একই পার্টস অফ স্পিচ হবে। নাম্বার 2, একই বিভক্তি থাকবে। নাম্বার 3, পূর্বপদ ও পরপদ আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এই তিনটা একটু মনে রাখবো, যে পূর্বপদ পরপদ একই পার্টস অফ স্পিচ হবে, একই বিভক্তি থাকবে, মানে পূর্বপদে যে বিভক্তি থাকবে পরপদে সেম বিভক্তি থাকবে, এবং পূর্বপদ পরপদ আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। পূর্বপদ দিয়ে আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যদি এই কয়টা রুলস আমরা মনে রাখি, এবং ব্যাস বাক্যের ক্ষেত্রে হয়তো পরীক্ষা আসলো মা ও বাবা, এই যে এরকম মা ও বাবা বলা হলো, এটা কোন সমাস? তাহলে আমরা কিন্তু যে ওটা দেখেই খুব সহজেই বুঝতে পারি এটা দ্বন্দ্ব সমাস। কিন্তু আসলে পরীক্ষায় এটা আসে না, পরীক্ষায় কিন্তু সমস্ত পদটাই আসে। পরীক্ষায় এটা আসবে মা বাবা, এখান থেকে ব্যাস বাক্য, এখান থেকে চিন্তা হবে যে মা বাবা কোন সমাস। তো আমরা এটা তো জানলাম যে ও এবং আর যদি ব্যাস বাক্যের মধ্যে থাকে, তাহলে সেটা অবশ্যই দ্বন্দ্ব সমাস। এবং সমস্ত পদের ক্ষেত্রে আমরা কি করবো? ডাস্টারটা রেখে আসছি, আচ্ছা এটা দিয়ে একটু করি। কিন্তু সমস্ত পদ যদি পরীক্ষায় আসে, সেই ক্ষেত্রে আমরা কি করবো একটু আমরা এদিকে দেখি, তাহলে বুঝতে পারবো আসলে সমস্ত পদ আসলে সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা উদাহরণ লিখলাম হচ্ছে লাল, নীল। এখানে কিন্তু ও এবং আর এগুলো কিছু দেওয়া নেই, তার মানে এটা আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো একটু দেখি। পূর্বপদটা কি? নাউন। আচ্ছা দেখলাম। পরপদটাও নাউন। আচ্ছা এইখানে কোন বিভক্তি আছে? শূন্যের সঙ্গে কি কোনো বিভক্তি যুক্ত করা আছে? নাই। এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করা আছে? নাই। তাহলে দুইটাতে কিন্তু একটা তো বিভক্তি দেয়া নেই। আচ্ছা লাল আলাদা বস্তু, এটা কিন্তু একটা বস্তু আলাদা। নীলও কিন্তু আলাদা বস্তু। তার মানে আমরা এই সিম্পটম গুলো দেখে বুঝতে পারি যে এটা দ্বন্দ্ব সমাস।
এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা যেহেতু বুঝলাম এটা পুরোপদ নাউন, পরপদও নাউন, এখানেও কোনো বিভক্তি নাই, এখানেও কোনো বিভক্তি নাই, এটা একটা বস্তু, এটাও কিন্তু একটা বস্তু বা কালারের নাম আমরা বলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস না হওয়ার কোনো কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণভাবে দ্বন্দ্ব সমাস। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি না, লাল ও নীল। কেন আমরা ও বসালাম? আমরা জানি দ্বন্দ্ব হলেই সেখানে কি বসাবো, আমরা ওটাই বসাবো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, এটা দিয়েই দেখি, লালে নীলে। আচ্ছা, এই লাল তো নাউন, নীল তো নাউন, এখানেও এ বিভক্তি, মানে একই বিভক্তি, এখানেও এ বিভক্তি, একই কথাই। তার মানে পার্টস অফ স্পিচ যদি একই হয়, একই বিভক্তি যদি থাকে এবং দুটো যদি আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে আলাদা বোঝাতে হবে, তাহলে সেটা কিন্তু দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি লালে ও নীলে। আচ্ছা, আমি আর একটা লিখি, লাল নীল হলুদ। ব্যাস বাক্যের সময় এরকম হবে, লাল নীল ও হলুদ। আচ্ছা, এখন কথা হচ্ছে লাল ও নীল, এটাকে আমরা বলবো সাধারণ দ্বন্দ্ব। এটাকে আমরা বলবো কি দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। আর যার সঙ্গে বিভক্তি যুক্ত করা থাকবে দ্বন্দ্ব সমাসী, সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। আর যেটা দুইয়ের অধিক পদ হবে সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাস কিন্তু এইটুকুই, মানে এইটুকু যারা আমরা বুঝবো তাদের জন্য দ্বন্দ্ব সমাস একেবারে ক্লিয়ার, একেবারে পানি, এত সহজ সুন্দর ভাবে বুঝালাম। যদি কেউ বুঝে থাকো তাহলে এই দ্বন্দ্ব সমাজটা কিন্তু সবার জন্য ক্লিয়ার হয়ে গেল। এবং যারা এইচএসসিতে আছে, দ্বন্দ্ব সমাজ থেকে একটা কোশ্চেন হয়ে থাকে, তো আমরা যদি এই ক্লাসটা বুঝে থাকি তাহলে দ্বন্দ্ব সমাসের আর কোনো সমস্যা নেই। আর এইচএসসি যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলছি আসলে দ্বন্দ্ব সমাস কোন ধরনের দ্বন্দ্ব, বহুপদী কিনা, অলুক কিনা, সাধারণ কিনা, এই ধরনের দ্বন্দ্ব পরীক্ষায় লেখা লাগে না। শুধু দ্বন্দ্ব সমাসটা নির্ণয় করে দিয়ে সাইডে লিখলে, মানে ব্যাস বাক্যটা নির্ণয় করে দিয়ে সাইডে লিখলেই হয়, যেটা দ্বন্দ্ব সমাস। আশা করি দ্বন্দ্ব সমাসের কোনো সমস্যা। তবে একটা বিষয়ে এখানে একটা সমস্যা রয়েছে, আমি সেই কনসেপ্টটাও আজকে ক্লিয়ার করব। দ্বন্দ্ব সমাসের সাথে একটা আলাদা একটা বিষয় রয়েছে, সেটা আমি আজকে সেই কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। দ্বন্দ্বের সাথে এর একটা দ্বন্দ্ব রয়েছে, দ্বন্দ্বের সাথেই দ্বন্দ্ব রয়েছে, ঝামেলা রয়েছে কর্মধারায়, সেটা আমি আজকে একটু ক্লিয়ার করি। দ্বন্দ্ব ভার্সেস কর্মধারায়, গতদিন আমরা কর্মধারায় করছিলাম, তবে এখানে একটু ভেজাল আছে। দ্বন্দ্বতে আমরা কি কি দেখলাম? দ্বন্দ্বতে আমরা দেখলাম হচ্ছে পূর্বপদ ও পরপদ, পূর্বপদ ও পরপদ একই কি হবে? পার্টস অফ স্পিচ হবে। নাম্বার 2, একই বিভক্তি থাকবে। নাম্বার 3, আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এই তো, এটা গেল দ্বন্দ্বের ক্ষেত্রে। এবার আমরা দেখব কর্মধারায়। 1, পূর্বপদ ও পরপদ একই পার্টস অফ স্পিচ হবে। নাম্বার 2, একই ব্যক্তি একই বিভক্তি থাকবে। নাম্বার 3, একই ব্যক্তিকে বোঝাবে। এই পার্থক্যটা হচ্ছে একই ব্যক্তিকে বোঝাবে। সমস্যা হচ্ছে এই জায়গাতে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। সমস্যা হচ্ছে আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এখানে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবো। দুইটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। আমরা নিলাম হচ্ছে স্বর্গ নরক। আচ্ছা, এখানে এটাও নাউন, এটাও নাউন, এখানে শূন্য বিভক্তি, এখানেও শূন্য বিভক্তি। এইটা দ্বারা কি স্বর্গ আলাদা জিনিস, নরক কিন্তু আলাদা জিনিস। তার মানে আলাদা হলে সেটা আমরা জানি দ্বন্দ্ব। আচ্ছা, দ্বন্দ্ব হতে গেলে কয়জন লাগবে? মারামারি হতে গেলে কয়জন লাগবে? 2 জন। তার মানে এখানে 2 জন আলাদা আলাদা, একজন তো না, 2 জন। 2 জন হলে সেটা কি হয়ে যাবে? দ্বন্দ্ব সমাস, সহজ হিসাব। তাহলে আমরা এখানে ব্যাস বাক্য করব স্বর্গ ও নরক। কিন্তু আমি এখানে লিখলাম জজ সাহেব। আচ্ছা, এখানেও এটাও নাউন, এটাও নাউন, এখানেও শূন্য বিভক্তি, এখানেও শূন্য বিভক্তি, কিন্তু কথা হচ্ছে জজ সাহেব কয়জন? এখানে কিন্তু একজন।
এখানে একজন, আর এখানে কিন্তু ছিল দুইটা। এখানে ছিল দুইটা বস্তু, বস্তু বা ব্যক্তি বুঝাবে। যদি দুইটা আলাদা ব্যক্তিকে বোঝাতো তাহলে সেটা, এখানে যদি দুইটা আলাদা ব্যক্তিকে বোঝাতো তাহলে সেটা কিন্তু কি হয়ে যেত, মানে দ্বন্দ্ব সমাস হয়ে যেত। এখানে দ্বন্দ্ব হতে গেলে দুইজন লাগে, একজন না। আর এখানে যশ সাহেব দ্বারা কজন বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। তার মানে এখানে ব্যাস বাক্যটা হবে যিনি জজ তিনি সাহেব। আশা করি দ্বন্দ্ব ভার্সেস কর্মধারায় যে ভেজালটা, এটা আমরা বুঝে গেছি। আর হচ্ছে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার, কর্মধারাটা আমি গত দিনে করাইছিলাম। তো আজকে আমি দ্বন্দ্বটা শেষ করলাম। তো যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি লাইক কমেন্ট অবশ্যই করবেন। এবং বাংলা ব্যাকরণের কোন বিষয়ে ক্লাস লাগে 9, 10 এবং এইচএসসি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সব ক্লাসগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।